তাহলে চলো আজকে আমরা শুরু করে দিই আমাদের এই চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমার মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এই মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এই চ্যাপ্টারটা যখন আমরা ডিসকাস করব, এর মধ্যে কি কি টপিক গুলো আছে সেটা আমরা আগেও বলেছিলাম তোমাদেরকে। ডিএনএ কে নিয়ে ডিসকাস করব, তারপর সেই গ্রিফিথের এক্সপেরিমেন্ট সেই সব ব্যাপারগুলো আছে, তারপর রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, আর তার সঙ্গে জেনেটিক কোড, এই সব ব্যাপারগুলোকে আমরা আজকের ক্লাসেও ডিসকাস করব। আর নেক্সট উইকে আমি তোমাদের জন্য সবার জন্য একটা টেস্ট নেব, কিন্তু প্রত্যেককে কিন্তু আসতে হবে নেক্সট উইকটায়, কারণ এই উইকটাই তোমাদের জন্য মানে লাস্ট উইক বলতে পারো এই চ্যাপ্টারটার জন্য। ক্লিয়ার? তাহলে অফলাইন অনলাইন সব স্টুডেন্টদেরই কথাটা বললাম। তাহলে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি দেখতে চাইছিলাম কিভাবে ইনহেরিটেড হয় ডিফারেন্ট ক্যারেক্টারস গুলো প্যারেন্ট টু অফস্প্রিং এর মধ্যে। কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আমরা ডিসকাস করছিলাম তার মলিকুলার বেসিসটা, মানে জেনারেলি জিন বা ফ্যাক্টরস গুলোকে দিয়ে আমরা কথা বলেছিলাম প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এর। এই চ্যাপ্টারের মধ্যে আমরা ডিসকাস করব মলিকুলার লেভেলে, মানে ডিএনএ লেভেলে ব্যাপারটা কিভাবে ঘটে। সেজন্য আমরা ফার্স্ট এই চ্যাপ্টারের মধ্যে ডিসকাস করেছিলাম নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে। দেখো আমরা নিউক্লিক অ্যাসিড বলতে কটা টাইপের নিউক্লিক অ্যাসিডের কথা বলেছিলাম? টু টাইপের নিউক্লিক অ্যাসিডের কথা। একটা ছিল আমাদের ডিএনএ আর একটা ছিল আমাদের আরএনএ, তাই তো? এই ডিএনএ আর আরএনএ এর মধ্যে দেখো ডিফারেন্সটা আমরা অনেকেই জানি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর রাইবোনিউক্লিক অ্যাসিড। আর ডিএনএটা আমাদের সেলের মধ্যে জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে, আর আরএনএটা কাদের মধ্যে জেনেটিক মেটেরিয়াল থাকে? ভাইরাসের মধ্যে। আমাদের সেলের মধ্যে আরএনএ কি ফাংশন করে? তোমরা একটু চ্যাটে লিখবে, যারা অনলাইনেও আছো তোমরা একটু বলো, যারা অফলাইনেও আছো যারা জানো। প্রোটিন সিনথেসিসে হেল্প করে। তো বলছো মেসেঞ্জার আর একটু স্পেসিফিক্যালি তোমরা একটু চ্যাটে লেখো, স্যার প্রোটিন যারা সিনথেসিসে হেল্প অনলাইনেও করে। আছো। হ্যালো, তার ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, তাই তো তাদের ফাংশন, রাইট? তাহলে আরএনএ কিন্তু কিছু ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে, যেমন কিছু এইচআইভি তাদের জেনেটিক মেটেরিয়াল কি আছে? আরএনএ আছে, রাইট? তাহলে আরএনএ আর একটা দেখো, এটা যদি আমাদের প্রোটিন সিনথেসিস করতে গেলে তার একটা কিরকম ভাবে করে, অ্যাজ এ মেসেঞ্জার হিসেবে ও কি করে, ইনফরমেশন দেয় হুইচ অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচ হয়ে প্রোটিন সিনথেসিস হবে। বুঝা গেল ব্যাপারটা? নেক্সট দেখো, তারপর একটা দেখি আমরা এই যে ডিএনএ স্ট্রাকচার। এই যে তুমি দেখতে পাচ্ছ স্ট্রাকচার অফ ডিএনএ। ডিএনএ কি জিনিস? একটা পলিনিউক্লিওটাইডের একটা চেন, তাই তো? এইগুলো এক একটাকে আমরা বলছি নিউক্লিওটাইড। দেখো নিউক্লিওটাইড 1, নিউক্লিওটাইড 2, নিউক্লিওটাইড 3, নিউক্লিওটাইড 4, এইভাবে। তাহলে এই ডিএনএ আর আরএনএ দুটোই হচ্ছে পলিনিউক্লিওটাইড, মানে এটা হচ্ছে একটা ম্যাক্রো মলিকিউলস এর স্ট্রাকচার। নেক্সট দেখি আমরা, এই দেখো ডিএনএ এবার নিউক্লিওটাইডের মধ্যে কি কি স্ট্রাকচারাল পার্ট আছে। তিনটে পার্ট আছে দেখো, একটা হচ্ছে তোমার পেন্টোজ সুগার, আরএনএ এর ক্ষেত্রে এটা রাইবোজ সুগার, ডিএনএ এর ক্ষেত্রে সেটা ডিঅক্সিরাইবোজ সুগার। আর এছাড়া কি দেখতে পাচ্ছ, একটা ফসফেট গ্রুপ থাকে আর একটা নাইট্রোজেন বেস। এই তিনটে জিনিস নিয়ে কি তৈরি? নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইডস গুলোই অ্যাটাচমেন্ট হয়ে কি তৈরি করে? একটা ডিএনএ বা আরএনএ তৈরি করে। তাহলে এই দেখো আমরা যদি স্ট্রাকচারালি দেখি, এই হচ্ছে সেই পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে যার মধ্যে 5টা কার্বন কন্টেনিং একটা সুগার আছে। দেখো ও তার 5 নাম্বার কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপকে অ্যাটাচ করে রাখে, আর 1 নাম্বার কার্বনের সঙ্গে ও কাকে অ্যাটাচ করে রাখে? নাইট্রোজেন বেসকে অ্যাটাচ করে রাখে। তাহলে এইটা তোমাদের লেভেলের একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা। বুঝে গেল ব্যাপারটা? নেক্সট চলো, এই যে নাইট্রোজেন বেসের কথা আসে এবার। নাইট্রোজেন বেস গুলো মেনলি তোমার মেন টু টাইপস এর হয়। একটা দেখো পিউরিনস আর একটা হচ্ছে পিরিমিডিনস। এই যে পিউরিন আর পিরিমিডিনস এর মধ্যে আবার আরো ভাগ আছে, গুয়ানাইন আর অ্যাডিনাইন। এটা হচ্ছে পিউরিনের মধ্যে, আমরা শর্টে কি বলে লিখি এগুলোকে? এ জি বলে। আর পিরিমিডিনস এর মধ্যে কি কি আসছে? সাইটোসাইন, থাইমিন আর ইউরাসিল। শর্টে আমরা লিখি সি টি আর ইউ, রাইট? এই হচ্ছে আমাদের নাইট্রোজেন বেসের কথা, এগুলোকে আমাদের কাজে লাগবে আমাদের। আবার দেখো এই যে আমাদের এবার একটা বন্ডের কথা বলি আমরা। এই নিউক্লিওটাইডস যখন তৈরি হয় তাহলে একটা নাইট্রোজেন বেস পেন্টোজ সুগারের সঙ্গে অ্যাটাচ থাকে, 1 নাম্বার কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এই বন্ডটার নাম কি, যে বন্ডের থ্রু নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার অ্যাটাচমেন্ট থাকে? কোশ্চেন আসতে পারে আমাদের। এইটাকে আমরা বলছি কি, দেখো এটাকে আমরা এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। যেখানে একটা সুগার, মনে করো সুগার আর যদি নাইট্রোজেন বেস শুধু প্রেজেন্ট থাকে, ফসফেট থাকবে না, তখন এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো? নিউক্লিওসাইড বলবো। আর নিউক্লিওসাইডের সঙ্গে যদি ফসফেট অ্যাটাচমেন্ট থাকে তখন কি বলবো? নিউক্লিওটাইড বলবো, রাইট? ভেরি গুড।
তাহলে এই হচ্ছে আমাদের নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের একটা কনসেপ্ট, যেটা আমরা মাথায় রাখলাম। এটা তোমাদের লেভেলের কি কোশ্চেন আসতে পারে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড, রাইট। এরপর আমরা দেখো না এই যে নিউক্লিওসাইড যখন আরএনএ এর মধ্যে কোন কোন নিউক্লিওসাইডস আছে, আর তোমার যখন তোমার মনে করো কোন কোন নাইট্রোজেন বেস আছে সেটাও একটা আমরা পেয়ে যাবো। দেখো অ্যাডিনিন যদি নাইট্রোজেন বেসটা প্রেজেন্ট থাকে আরএনএ এর ক্ষেত্রে আমরা অ্যাডিনোসাইন বলছি, আর যদি অ্যাডিনিন বেসটা যদি ডিএনএ এর ক্ষেত্রে প্রেজেন্ট থাকে দেখো ডিঅক্সি অ্যাডিনোসাইন, কারণ ডিএনএ এর ক্ষেত্রে সুগারটাই হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। বুঝে গেল ব্যাপারটা? এরপর দেখো আমরা কিভাবে তোমার একটা পলিনিউক্লিওটাইড স্ট্রাকচার গুলো ফরমেশন হয়। তাহলে এটাই আমরা বলছিলাম, একটা নিউক্লিওটাইড তার এই কার্বন নাম্বার বুঝতেই পারছো 1 2 3 4 5, 5 নাম্বার কার্বনের সঙ্গে ফসফেট, 1 নাম্বার কার্বনের সঙ্গে কি আছে নাইট্রোজেন বেস। এইটা তোমার ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার দেখো, এবার আমরা একটা স্ট্রাকচার অফ পলিনিউক্লিওটাইডস এর স্ট্রাকচার দেখছি। দেখো এইখানে আমরা দুটো পার্ট ইউজ করছি। একটা দেখো আমরা বলছি এখানে দেখো একটা নিউক্লিওটাইড, এটা আলাদা নিউক্লিওটাইড, এইটা কত নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, দেখো 2 নাম্বার কার্বন, আর এখানে এটা কত নাম্বার কার্বন দেখতে পাচ্ছি আমরা এই আরেকটা নিউক্লিওটাইডস এর মধ্যে। এইখানে দেখো 1 2 3 4 5, আর এইটা আরেকটা নিউক্লিওটাইড। এবার নিজেদের মধ্যে এইভাবে জয়েন করে আছে, দেখো তাই তো, জয়েন করে ওরা তাদের আলটিমেটলি একটা স্ট্রাকচার তৈরি করছে, এটা হচ্ছে পলিনিউক্লিওটাইড স্ট্রাকচার। এই দেখো রাইবোজ সুগারটা যদি তুমি স্ট্রাকচার দেখো এটা ভালো করে দেখতে পাবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এন্ড 5 নাম্বার। ডিঅক্সি রাইবোজ সুগারে কি থাকে জানো, এই OH টা রিপ্লেসড করে কি তৈরি হয়, H আর H থাকে। রাইবোজের ক্ষেত্রে H আর OH থাকে, রাইট, এটা হচ্ছে রাইবোজ সুগার। তাহলে ফসফোডাইএস্টার বন্ডের কথা আমরা মাথায় রাখবো, যখন পলিনিউক্লিওটাইড একটা স্ট্রাকচার ফরমেশন হয়। দেখো রাইবোজ সুগারের মধ্যে তোমাদেরও যদি অনলাইনে যারা আছো কিছু ডাউট থাকবে তোমরা সেই ব্যাপারটা আমাকে বলতে পারো, হ্যাঁ। এই দেখো একজন আমাদের স্টুডেন্ট জিজ্ঞেস করছিল যে এইচ আর ওইচ এর ব্যাপারটা একবার বলি। রাইবোজ সুগারের মধ্যে 2 নাম্বার কার্বনে এইচ আর ওইচ প্রেজেন্ট থাকে, যেটা তুমি দেখতে পাচ্ছ, রাইট। আর ডিঅক্সি রাইবোজ সুগার হলে কি হবে, ওইচ না থেকে তার বদলে কি থাকবে, এইচ থাকবে, যে সুগারটা ডিএনএ এর ক্ষেত্রে প্রেজেন্ট। আর ফসফোডাইএস্টার হচ্ছে একটা লিংকেজের নাম বলছি আমরা, যে লিংকেজের থ্রু দিয়ে ডিফারেন্ট নিউক্লিওটাইডস গুলো জয়েন হয়ে একটা পলিনিউক্লিওটাইড স্ট্রাকচার ফরমেশন করছে। এবার দেখো আমরা ডিএনএ স্ট্রাকচার বলতে গেলে কিছু সায়েন্টিস্টদের কন্ট্রিবিউশন জানতে হয়, যেটা আইএসসি বোর্ডের স্টুডেন্টদের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, বা সিরিয়াসলি দের ক্ষেত্রেও আসতে পারে। যদি এমসিকিউ কোশ্চেনের প্যাটার্ন বারবার কথা হচ্ছে এই বছর, সেখানে এই ধরনের কোশ্চেন গুলো আসবেই। কিন্তু দেখো এখানে ফ্রেডরিক মিসেলসার বলে একজন সায়েন্টিস্ট এই ডিএনএ কে ফার্স্ট নাম দিয়েছিল একটা নিউক্লিন বলে। এই দুটো সায়েন্টিস্টের নাম আমরা সবাই জানি, ওয়াটসন এন্ড ক্রিক, ওনারাই ফার্স্ট ডাউন হেলিক্স মডেল অফ ডিএনএ দিয়েছিল। আর এই রসলিন ফ্র্যাঙ্কলিন আর তোমার উইলকিন্স বলে একজন দুজন সায়েন্টিস্ট মেনলি একটা আমাদের ডাটা দিয়েছিল ওয়াটসন এন্ড ক্রিককে, সেটা হচ্ছে এক্স রে ডিফ্র্যাকশন ডাটা। ওটার উপর বেস করেই তৈরি হয়েছিল ডাবল হেলিক্যাল মডেল অফ ডিএনএ। বুঝে গেছো ব্যাপারটা? এই হচ্ছে তিনজন চারজন তোমার একজন দুজন তিনজন 5 জন সায়েন্টিস্টের নামে, রাইট। এগুলো আমরা কিন্তু মাথায় রাখবো এটা। তারপর দেখো আমাদের ওয়াটসন এন্ড ক্রিকের মডেল অফ ডিএনএটা জানবার আগে আমাদের নরমাল একটা ডিএনএ স্ট্রাকচার তার আগে জানতে হবে। কি সেটা দেখতে পাচ্ছ কি, ডিএনএ তাহলে কি দিয়ে তৈরি, দুটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি এখানে, এটা একটা স্ট্যান্ড, এটা একটা স্ট্যান্ড আছে, মানে 2 পলিনিউক্লিওটাইড চেইন আছে। এবার এই যে ডিসটেন্সটাকে আমরা বলছি একটা হেলিক্স বা পিচ অফ দ্য হেলিক্স, তার ডিসটেন্স হচ্ছে 3.4 ন্যানোমিটার। এই ডিসটেন্সটার মধ্যে 10 নিউক্লিওটাইড প্রেজেন্ট থাকে। কটা নিউক্লিওটাইড প্রেজেন্ট থাকে, এক মিনিট তোমরা এখন হোল্ড করো। হ্যাঁ সামন্ত বলো। তুমি আরেকবার একটুখানি তোমার গ্রুপে লেখো বা যেখানে পাঠানো হয়েছে সেইগুলো লেখো। আর যারা অনলাইনে আছে একটুখানি ইউজার আইডি পাসওয়ার্ডটা ওরা পাঠিয়ে দাও তো গ্রুপে। সামন্তকে অ্যাড হতে চাইছে, পারছে না। তোমার অন্য বন্ধুরা অ্যাড হয়ে আছে অলরেডি, হ্যাঁ তুমি একটু জিরো না, ও এটা একটু প্রবলেম হচ্ছে, যারা অনলাইনে আছো একটু সামন্তকে একটু হেল্প করে দাও গ্রুপেতে। তুমি গ্রুপে আরেকবার ব্যাপারটা লেখো সামন্ত, হ্যাঁ তোমাকে সলভ করে দিচ্ছি স্যার।
দেখো তাহলে এই ব্যাপারটা তাহলে আমরা কি দেখলাম, এই ডিসটেন্সটা হচ্ছে 3.4 ন্যানোমিটার। এর মধ্যে কটা নিউক্লিওটাইডস আছে? 10। তাহলে পার নিউক্লিওটাইডের মধ্যে ডিসটেন্সটা কত, সেটা 10 দিয়ে ডিভাইড করলে এসে যাবে 0.34 ন্যানোমিটার। এই ইনফরমেশন তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, এই যে ওয়াটসন এন্ড ক্রিকের স্ট্রাকচারের মধ্যে এটা আমাদের ভালোভাবে মাথায় রাখবো, সুগার আর ফসফেটটা মেড ব্যাকবোনটা স্ট্রাকচার তৈরি করছে, আর বেস গুলো কোথায় আছে? ইনসাইডে প্রেজেন্ট আছে, দেখো যেটা নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট হয়েছে কি দিয়ে? হাইড্রোজেন বন্ড দিয়ে। কিন্তু এই যে দুটো তোমার পলিনিউক্লিওটাইড চেনের পোলারিটি দেখছো, দেখো একটার মাথায় লিখেছি আমরা 3 প্রাইম আর একটার মাথায় লিখেছি 5 প্রাইম। এটা কি শো করে? অ্যান্টি প্যারালাল পোলারিটি। এই স্ট্যান্ডটাকে আমরা কিভাবে লিখবো? 3 প্রাইম টু 5 প্রাইম। এটাকে কিভাবে লিখবো? 5 প্রাইম টু 3 প্রাইম। এইভাবে আমাদের লিখতে হবে কিন্তু। ক্লিয়ার ব্যাপারটা? আর একটা জিনিস দেখো এবারে, এবার এই একটা নিউক্লিওটাইড দেখছিলাম আর একটা এরকম নিউক্লিওটাইড, তার মিডিলে গেলে কি এগুলো নাইট্রোজেন বেস গুলো, তারা কোন বন্ড দিয়ে প্রেজেন্ট আছে, অ্যাটাচ করে আছে? সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। অলওয়েজ আমরা মনে রাখবো এর সঙ্গে টি এর বন্ড হয়, হাইড্রোজেন বন্ড কটা বন্ড থাকে? 2 বন্ডস থাকে, রাইট? তোমরা অন্যরাও চ্যাটে লিখবে। আর জি আর সি এর মধ্যে কটা নাইট্রোজেন? 3 হাইড্রোজেন বন্ডস প্রেজেন্ট থাকে, রাইট? এটা অলওয়েজ আমরা মনে রাখবো ঘটনাটা। নেক্সট দেখো, তাহলে এইটাকে আমরা বলি বেস পেয়ারিং রুলস। এরউইন চারকফ বলে একজন সায়েন্টিস্ট ছিল, এটাকে নিয়ে একটা রুলসও দিয়েছিল, এই যে বেস পেয়ারিং এর ব্যাপারটা কি সেটা দেখো। অলওয়েজ আমরা মনে রাখবো এ যতখানি থাকবে তার ইকুয়াল টি থাকবে, আর জি যতখানি থাকবে তার ইকুয়াল সি থাকবে, রাইট? সেটাকে আমরা লিখতে পারি এইভাবে, a প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি। দিস ইজ কল্ড দ্য চারকফ রুল। এটা তোমাদের লেভেলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। আর একটা দেখো, আমরা মাথায় রাখবো আমাদের কিছু ডিএনএ এর ক্ষেত্রে তার মধ্যে কি ধরনের তোমার ডিফারেন্ট অর্গানিজমের ক্ষেত্রে, লাইক তোমার 174 একটা ব্যাকটেরিওফাজের মধ্যে দেখো 5386 এর নিউক্লিওটাইডস আছে, আর যে ল্যামডা ফাইবারের মধ্যে ওদের মধ্যে 4850 টু 502 এই বেস পেয়ার প্রেজেন্ট আছে, আর ইকোলাই এর মধ্যে 4.6 ইনটু 10⁶ বেস পেয়ার প্রেজেন্ট আছে। আর আমাদের হ্যাপ্লয়েড কন্টেন্ট মানে আমাদের হ্যাপ্লয়েড ক্রোমোজোমের মধ্যে যে নিউক্লিওটাইডস আছে তার নাম্বার হচ্ছে 3.3 ইনটু 10⁹ বেস পেয়ার, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। এগুলো আমাদের খুব ছোট ইনফরমেশন, কিন্তু মাথায় রাখতে হবে। বুঝে গেছে ব্যাপারটা? তারপরে এসো, যেটা হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য ডিএনএ। আমাদের হিউম্যান বিংস এর ক্ষেত্রে আমরা কি করে ক্যালকুলেশন করব? দেখো লেন্থ অফ দ্য ডিএনএ কিভাবে বার করে? নাম্বার অফ বেস পেয়ার কটা আছে তার সঙ্গে ডিসটেন্স বিটুইন দ্য টু অ্যাডজেন্ট বেস পেয়ারের মধ্যে। দেখো আমাদের নাম্বার অফ বেস পেয়ার অফ দ্য হিউম্যানস কত বললাম আমরা? 6.6 ইনটু 10⁹ আর লেন্থ অফ দ্য ডিএনএ আমরা একটু আগেও পড়েছিলাম 0.34 পার নিউক্লিওটাইডস এর মধ্যে যে ডিসটেন্স হলো, তাহলে আমরা সেটাকে ইনটু করে দিচ্ছি। দেখো 3.4 ইনটু 10⁻⁹ করলে কত এলো? টোটাল লেন্থটা ডিএনএ 2.2 মিটার এলো। হ্যাঁ, আমরা শর্টে এই জিনিসটা মনেও রাখবো। ইকোলাই এর ক্ষেত্রে কত নাম্বার বেস পেয়ার প্রেজেন্ট আছে? 4 ইনটু 10⁶ রাইট? এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো আমরা পরের টপিকটা, রাইট? তাহলে এবার আমরা একটা একটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি। তাহলে প্রথম এতক্ষণ যে আমরা টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম সেটা হচ্ছে তোমার ডিএনএ স্ট্রাকচার। এবার আমাদের বোর্ড লেভেলের যে টপিকটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে প্যাকেজিং অফ ডিএনএ হেলথ। এর মধ্যে তোমাদের বোর্ড লেভেলের সবথেকে সিওর শর্ট কোশ্চেন নিউক্লিওজোমের স্ট্রাকচার, রাইট? সেটা আমরা এখন ডিসকাস করবো। চলে আসি আমরা। তার আগে আমরা আমাদের ইউক্যারিওটিক সেলের তোমার স্ট্রাকচার ডিসকাস করার আগে একটা প্রোক্যারিওটিক সেলের, দেখো প্রোক্যারিওটিক সেল বলতে আমরা ইকোলাই এর ক্ষেত্রে বুঝতে পারছি। ইকোলাই এর ক্ষেত্রে ডিএনএ গুলো দেখো নেগেটিভলি চার্জ, আর এখানে কিন্তু কোনো সেইভাবে হিস্টোন ধরনের প্রোটিন প্রেজেন্ট থাকে না, সেইভাবে অ্যাটাচমেন্টও থাকে না, এবং নিউক্লিয়ার মেমব্রেনও থাকে না। সেই জন্য প্রোক্যারিওটিক সেলে এই স্ট্রাকচার থেকে আমরা কি বলছি? নিউক্লিওয়েড স্ট্রাকচার বলছি আমরা, এটা মাথায় রাখবো। এবার হচ্ছে ইউক্যারিওটিক সিস্টেমের ক্ষেত্রে দেখো ইউক্যারিওটিক সিস্টেমে কি হয়। এই ইউক্যারিওটিক সিস্টেমে পজিটিভলি চার্জ একটা বেসিক প্রোটিন আছে, তার নাম হিস্টোন। এইটা তোমাদের লেভেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হিস্টোন কে? হ্যাঁ, হিস্টোন এবার হচ্ছে একটা বেসিক প্রোটিন। কেন? তার মধ্যে কিছু বেসিক অ্যামাইনো অ্যাসিড আছে। কেমন সেগুলো? লাইক গ্লাইসিন হতে পারে, আর্জিনিন হতে পারে, এইগুলো। এবার এই হিস্টোন একা একা থাকে না, 8 হিস্টোন প্রোটিন একসঙ্গে থাকে। সেজন্য আমরা তাকে কি বলছি? হিস্টোন অক্টামার। অক্টা কথাটার মানেই হচ্ছে এই। দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি H2A দুটো করে আছে, দেখো H2B, H3 দুটো আছে, H4 দুটো আছে।
এইভাবে তোমার প্রোটিন গুলো একসঙ্গে অ্যাটাচমেন্ট করে হিস্টোন অক্টামার তৈরি করেছে, তাকে র্যাপড করে আছে এই যে ডিএনএ স্ট্রাকচার, রাইট? এটাকে আমরা একসঙ্গে কি বলছি? নিউক্লিওজোম। একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট? এটাকে আমরা নিউক্লিওজোম বললাম। আর একটা প্রোটিন আছে দেখো, যার নাম বলছি আমরা H1 হিস্টোন প্রোটিন। ও কি করছে? যার ডিএনএটাকে অ্যাটাচ করিয়ে রাখছে যাতে ওটা খুলে না যায়। তাহলে এই কোশ্চেনটা তোমার যদি দেখবে নোটসেও দেওয়া আছে, নিউক্লিওজোমের স্ট্রাকচার ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। ঠিক একই ভাবে এই আমরা দেখবে আমাদের জন্য যদি ভাবি এই যে তুমি যদি ডিএনএটাকে খোলো, যেটা হিস্টোন প্রোটিনকে র্যাপ করে আছে, দেখবে এই নিউক্লিওজোমের মধ্যে যে ডিএনএটাকে আমরা ওপেন করতে পারি, তাহলে 200 বেস পেয়ার অফ ডিএনএ থাকে। সেখান থেকে আমরা দেখো টোটাল নাম্বার অফ নিউক্লিওজোম অফ দ্য হিউম্যানসও বার করে দিতে পারি। আমরা টোটাল বেস পেয়ারটা জানি, লেন্থটা জানি, আর এখানে আমরা কি দেখলাম 200টা আছে। টোটাল কটা নিউক্লিওজোম আছে সেটাও আমরা ফাইন্ড আউট করে নিতে পারি এই ফর্মুলা দিয়ে। এবার একটা নিউক্লিওজোম, এটা আলাদা নিউক্লিওজোম, একটা নিউক্লিওজোম তো নেই, মেনি নিউক্লিওজোম আছে। তারা নিজেদের মধ্যে কিভাবে অ্যাটাচ আছে? বাই দা লিঙ্কার ডিএনএ। দেখতে পাচ্ছ, এই হচ্ছে লিঙ্কার ডিএনএ কথা বলছি। ক্লিয়ার? এরপর দেখো আমরা চলে আসি, দেখো এই নিউক্লিওজোম গুলো যখন নিজেদের মধ্যে এরকম অ্যাটাচমেন্ট করে তৈরি করে একটা ক্রোমাটিন বলে একটা স্ট্রাকচার। ক্রোমাটিন, যেটা নিউক্লিওজোম দেখতে পাচ্ছ ক্রোমাটিনের মধ্যে বিডস অন স্ট্রিং স্ট্রাকচারের মতো। স্ট্রিং মানে একটা সুতোর মতো, তার মধ্যে ছোট ছোট বিডস আকারে আছে। আর এইখানে আমরা টু টাইপের ক্রোমাটিনের কথা বলবো এবার। দেখো তাহলে ক্রোমাটিন আলটিমেটলি প্যাকেজ হয়, ক্রোমাটিন এই যে কেমন ভাবে স্ট্রাকচার তৈরি করে। প্রথম দেখো এটা আমরা যদি স্ট্রাকচারালি দেখি, এই হচ্ছে ডিএনএ। ডিএনএ গুলো সেগুলো নিউক্লিওজোমের স্যার এটা উপর কি র্যাপ করে। মলিকুলার বেসিস অফ অনেকগুলো ইনহেরিটেন্স? নিউক্লিওজোম একসঙ্গে আরো বেশি কম্প্যাক্টলি অ্যারেঞ্জ হয়ে আস্তে আস্তে কি তৈরি করে? এই তোমার একটা ক্রোমোজোম তৈরি করে। তাহলে ক্রোমোজোমের মধ্যে কিন্তু এই ধরনের স্ট্রাকচার গুলো প্রেজেন্ট থাকে। কিন্তু মনে রাখবে হায়ার লেভেলে যদি আমরা প্যাকেজিং দেখি ক্রোমোজোম ক্রোমাটিন মেটেরিয়ালস মধ্যে হিস্টোন ছাড়াও কিছু নন হিস্টোন প্রোটিন ওখানে প্রেজেন্ট আছে। নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন বলে যাবে, রাইট? এবার তোমাদের লেভেলে বোর্ড লেভেলের একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে। এখানে দেখো আমরা দুটো টাইপের ক্রোমাটিন মেটেরিয়ালের কথা বলছি, একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। তুমি এই জোনটাকে ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে নিউক্লিওজোম এগুলো খুব লুজলি অ্যাটাচ করে আছে। এই অংশটাকে দেখো ভালো করে, এখানে কি আছে দেখো, এই নিউক্লিওজোম গুলো অনেক নিউক্লিওজোম একসঙ্গে যেন ক্ল্যাম্প হয়ে আছে একটা। এই পার্টটাকে আমরা হেটেরোক্রোমাটিন মেটেরিয়াল বলছি, আর এটাকে ইউক্রোমাটিন মেটেরিয়াল বলছি। তাহলে এখানে ডিফারেন্সটা ভালোভাবে দেখি আমরা। এই ক্রোমাটিনে এটা লুজলি প্যাক থাকে, ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ পার্ট হয়, রাইট? হেটেরোক্রোমাটিন যেটা তুমি দেখতে পাচ্ছ এই পার্টটায়, এটা ডেন্সলি প্যাকড হয়ে আছে, কিন্তু এটা কোনো কাজের নয়, ইনঅ্যাক্টিভ রিজিয়ন অফ দ্য ক্রোমাটিন। তাহলে আমরা যদি কোনো রং করি, মানে ডাই দিয়ে কালার করি, এই পার্টটাকে আমরা কি দেখবো? এটা ডার্ক স্টেন নেবে, এটা কম্পারেটিভলি লাইট স্টেন নেবে। এই ডিফারেন্সটা তোমাদের বোর্ড লেভেলের আরেকটা কোশ্চেন এলো। তাহলে নিউক্লিওজোমের স্ট্রাকচার একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা ভালো কোশ্চেন এলো যেটা হচ্ছে তোমার ইউক্রোমাটিন এন্ড হেটেরোক্রোমাটিনের স্ট্রাকচার। এই ক্লাসটা তোমাদের ইউটিউবে আমি দিয়ে দেবো পরবর্তীকালে। এক্সামের আগের দিন অন্তত একবার হলেও এটাকে গো থ্রু করে নেবে। তাহলে তোমাকে পরীক্ষার আগের দিন কি হবে, এইগুলো তোমার মাথায় এসে যাবে জিনিসগুলো। তারপর চলে আসি আমাদের পরের পার্টটায়। তাহলে এত অব্দি ক্লিয়ার হলো তো? কারণ যদি কিছু ডাউটস থাকে তোমরা বলতে পারো সেইভাবে। অনলাইনে যদি কারো কিছু ডাউটস থাকে তারা একটু চ্যাট বক্সে লিখতে পারো যদি কিছু তোমাদের ডাউট থেকে থাকে। ওকে, আমরা জেনেটিক কোড এবং প্রোটিন সিনথেসিসটাও আবার ভালো করে ডিসকাস করব। বলো কারোর কিছু ডাউটস আছে? রাইট, সামন্ত ক্লিয়ার? বুঝতে পেরেছো যতখানি তুমি আছো? শাশ্বত, ঐন্দ্রিলা, সুরজিৎ, রিফা, অরিজিৎ, উত্তরা, কয়না, মাসুম, কারোর যদি কিছু ডাউট থাকে বলতে পারো। আমরা তারপরে এরপর পরবর্তীকালে পার্টটা যাব। আর তোমাদের এখানে কারোর কিছু ডাউট নেই তো? ওকে, চলো তাহলে আমরা এবার পরের পার্টটায় যাই তোমাদের জন্য। সামন্তক, আমরা এই ডিএনএ স্ট্রাকচারটা সেটাকে আমরা ডিসকাস করছিলাম এর আগে, তুমি জয়েন করবার আগে, যেটাকে আমি একটুখানি হলো গো থ্রু করে দিয়েছি তোমার জন্য। এবার দেখো তোমাদের জন্য যে টপিকটা আমরা ডিসকাস করব, এটা তোমাদের 5 মার্কস এরও কোশ্চেন এখান থেকে আসতে পারে। দেখো এবার যেটা আমরা শেয়ার করছি তোমাদেরকে সেটা হচ্ছে সার্চ ফর দ্য জেনেটিক মেটেরিয়াল।
মানে 5 মার্কসের রেডিমেড পার্ট এই টপিকগুলো থেকে আসতে পারে। মানে এখন যে আমরা টপিকগুলো ডিসকাস করছি সেই টপিকটা হচ্ছে সার্চ ফর দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। আজকে আমরা জানি তোমার মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কি আছে, ডিএনএ আছে, বাট প্রথম থেকে জানতাম না। কি করে জানলাম? তার জন্যই আজকের এই টপিকটা আমরা ডিসকাস করব। প্রথম দেখো, যে সায়েন্টিস্টের কথা প্রথম বলতেই হয় সেটা হচ্ছে ফ্রেডরিক গ্রিফিথের কথা। এবার উনি একটা ব্যাকটেরিয়ার উপর এক্সপেরিমেন্টটা করেছিলেন। কি নাম সেই ব্যাকটেরিয়াটা? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আর তার সঙ্গে নেওয়া হয়েছিল মাইস নেওয়া হয়েছিল। এটা আমাদের প্রথম মনে রাখতে হবে। এবার তারপর মনে রাখতে হবে এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির দুটো স্ট্রেন ছিল। একটাকে আমরা এ স্ট্রেন বলছিলাম বা স্মুথ স্ট্রেন। তার কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স? তারা আলটিমেটলি পলিস্যাকারাইড একটা কোড আছে এবং তারা ডিজিজ কজ করে, রাইট? রাফ আর স্ট্রেনটা হচ্ছে নন ভাইরুলেন্ট, মানে তারা ডিজিজ কজ করে না এবং তাদের মধ্যে যদি তারা কলোনিও তৈরি করলে তাদের ওপর কোনো দেখো এরকম মিউকাসের কোটও থাকে না কলোনিও। এত ক্লিয়ার? তাহলে নিউমোনিয়া এর মধ্যে দুটো স্ট্রেন ব্যাকটেরিয়া দেখলাম। এবার এই হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্টটা। তোমরা সবাই এরকম ছবি দিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করবে বা লিখবে, রাইট? প্যারাগ্রাফ ওয়াইজ লিখলে কিন্তু নাম্বার পাবে না। এই ছবিটা কিন্তু খুব ভালো কম্পারেটিভ ছবি, এটা থেকেও পরবর্তীকালে ছবিটা ড্র করে নিতে পারো। আমি তো ইউটিউবে দিয়ে দেবো। এখানে কি আছে দেখো, আমি তোমাকে পরিষ্কার বুঝিয়ে দিই। এইটা হচ্ছে স্টেপ 1, মানে একটা সেট অফ এক্সপেরিমেন্ট, এটা আরেকটা সেট অফ এক্সপেরিমেন্ট, এটা আরেকটা সেট, এটা আরেকটা সেট। চারটে সেটে আমরা এক্সপেরিমেন্ট করছি। প্রথম স্টেপ বা সেট যাই বলো, আমরা একটা লিভিং এস স্ট্রেন নিয়েছি। এস মানে ভায়োলেন্ট না নন ভায়োলেন্ট? ভায়োলেন্ট মানে ডিজিজ কজ করে। সেটা মাইসের উপর ইনজেক্ট করা হয়েছে, মাইসটা কি হবে? ডাই হয়ে গেছে। ক্লিয়ার? এবার হচ্ছে সেকেন্ড স্টেপ অফ সেটআপ, যেখানে লিভিং আর স্টেন, আর মানে নন ভায়োলেন্ট, মাইসের মধ্যে ইনজেক্ট করা হয়েছে, মাইসটা কি আছে? লাইভ, লাইভ আছে। এবার আমরা এ স্ট্রেন, এস মানে যেটা ভায়োলেন্ট ছিল সেটাকে হিট কিল করলাম, করে আমরা মাইসের মধ্যে ইনজেক্ট করলাম, তখনও দেখলাম কি মাইসটা বেঁচে আছে, লাইভই আছে এটা। আর তারপরের স্টেপ কি করছি দেখো, আমরা ওই হিট কিল্ড যে আমাদের বিকারের মধ্যে যে ব্যাকটেরিয়াটা ছিল মানে এ স্ট্রেন, তার সঙ্গে আর স্ট্রেনটাকে মিক্স করে দিই, করার পর মাইসের মধ্যে ইনজেক্ট করলাম, দেখলাম মাইসটা তখন ডেড হয়ে গেছে। এখান থেকে কি প্রুভ হচ্ছে সেটা আমরা দেখবো। কিন্তু অনেক স্টুডেন্ট এইভাবে ছবি এঁকে ব্যাপারটাকে এক্সপ্লেন করে, যারা ছবি আঁকতে পারবে না তাদের জন্য এরকম লিখে এক্সপ্লেন করতে হবে। দুটো ধরনের তুমি এক্সপ্লেন করতে পারো, আর যাদের ক্ষেত্রে টাইম থাকবে তারা দুটো পার্ট লিখে দিতে পারে। বুঝে গেছে? 5 মার্কসের জন্য একটু লিখতেও হবে। এবার কনক্লুশন দেখো, তোমরা একটা আলাদা কনক্লুশন বলে পাঠ করলে, পরে তুমি কি লিখলে, কি কনক্লুড করলো গ্রিফিথ? দেখো ট্রান্সফর্মিং প্রিন্সিপাল ট্রান্সফার ফ্রম, এখানে দেখো যখন আমরা হিট কিল করেছিলাম এসপ্রেনকে, তখন ওর ভেতরে আউটার পুরো প্রোটিন কোট সব নষ্ট হয়ে গেছিল, ডিএনএ গুলো ফ্র্যাগমেন্টেড হয়ে সব সলিউশনের মধ্যে চলে এসেছে। তার উপর যখন আমরা আর স্ট্রেনটাকে মেশালাম, আর স্ট্রেনের মধ্যে ওই ফ্র্যাগমেন্টেড ডিএনএটাই ইনফ্যাক্ট করেছিল, সেটা আমরা এখন জানি। কিন্তু তখন গ্রিফিথ কি বললো, সামথিং এনি মেটেরিয়াল সেটা আলটিমেটলি ট্রান্সফার হয়েছিল, তোমার ট্রান্সফার করেছিল নন ভাইরুলেন্ট। নন ভাইরুলেন্ট কোনটা ছিল? আর স্ট্রেন। সেখানে কিছু ট্রান্সফার হয়ে গেল ভাইরুলেন্ট। কি ট্রান্সফার করলো? সামথিং কোনো কেমিক্যাল স্যার ভাইরুলেন্ট নন কি ভাইরুলেন্ট সেটা মানে কিন্তু বলা গেল না গ্রিফিথের এক্সপেরিমেন্ট। তার জন্য আমরা পরের একটা সেট অফ এক্সপেরিমেন্টের কথা বলবো। এই সিবিএসসি বোর্ডে এইটা কোন ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনের উপর বেস তৈরি? এটা হচ্ছে ট্রান্সফরমেশনের উপর। হ্যাঁ, এটা ভাবে কোশ্চেনটা ঘুরিয়ে আসে সিবিএসসি এর মধ্যে। আর এরপর দেখো, যেটা আমরা প্রুভ করতে চাইবো কোন মেটেরিয়ালটা ট্রান্সফার হয়েছিল, তার জন্য এটা হচ্ছে কনফার্মেটরি একটা টেস্ট, বা তোমার টেস্টটার নাম তুমি বলতে পারো বায়োকেমিক্যাল ক্যারেক্টারাইজেশন, মানে কোন কেমিক্যাল সাবস্টেন্সটা ট্রান্সফার হয়েছে সেটাকে ফাইন্ড আউট করার একটা এক্সাম। এই এক্সপেরিমেন্টটা কে করলো? তিনজন সায়েন্টিস্টের নাম বলি, একজন হচ্ছে অ্যাভরি, একজন হচ্ছে ম্যাককার্ট, আর একজন হচ্ছে ম্যাককার্ট। On the other hand, এই কোশ্চেনে ঘুরিয়ে আসতে পারে, এক্সপ্লেন অ্যাভরি, ম্যাককার্ট এন্ড ম্যাককার্ট এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? এই এক্সপেরিমেন্টে কি হলো, এক্সপেরিমেন্টে তিনটে এনজাইম দেওয়া হলো, এনজাইম নেওয়া হলো, একটা হচ্ছে ডিএনএস, আর একটা হচ্ছে আরএনএস, আর একটা হচ্ছে প্রোটিয়েজ। প্রোটিয়েজ কি করে? আলটিমেটলি যখন প্রোটিয়েজ অ্যাড করা হলো ওই সলিউশনের মধ্যে, যেখানে আর স্ট্রেন ছিল আর হিট কিল্ড এস স্ট্রেন ছিল,
এবার ওর মধ্যে যদি প্রোটিন অ্যাড করে দেওয়া হলো, তখন দেখলাম ট্রান্সফরমেশন হলো, মানে প্রোটিন তাহলে রেসপন্সিবল ছিল না। তারপর আমরা আরএনএস বলে এই এনজাইমটা সলিউশনের মধ্যে দিয়ে দিলাম, তখনও দেখলাম ট্রান্সফরমেশন হলো। আরএনএস কি করছিল, আরএনএ গুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছিল, তাহলে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল ছিল না। থার্ড স্টেপে দেখলাম আমরা যখন ডিএনএ অ্যাড করলাম, আমরা মানে ম্যাকার্টি আর ওরা অ্যাড করেছিল, তখন দেখা গেল ট্রান্সফরমেশন হলো না। তাহলে এর থেকে কি প্রুভ হলো, যে ম্যাটেরিয়ালটা ট্রান্সফার হচ্ছিল ফ্রম হিট কিল স্ট্রেন টু আর্ট স্ট্রেনের মধ্যে, দ্যাট ইজ দ্য ডিএনএ ম্যাটেরিয়াল। এটা সেটাই প্রুভ হলো। আমি নোটসে দেখবে আরো আরো করে জিনিসটা লেখা আছে, ওইভাবে একটুখানি লিখতে তাহলে তোমার পক্ষে সুবিধা হবে। তাহলে এইভাবে তোমাকে তিনটে পয়েন্টে তুমি লিখবে। দেখো, প্রথম, ডাইজেশন অফ প্রোটিন এন্ড আরএনএ ডিড নট এফেক্ট দ্য ট্রান্সফরমেশন। তুমি এটাকে কিরকম ভাবে প্যারাগ্রাফ করে না লিখে আরো দিয়ে লিখো, ডাইজেশন অফ ডিএনএ উইথ দ্য ডিএনএ ইনহিবিট দ্য ট্রান্সফরমেশন। এখান থেকে কনক্লুশন কি, ডিএনএ ওয়াজ দ্য ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। দেখো এখানে ছবিতে আরো পেয়েছো, রাইট। এটা ওটা তোমার ভিপিতে এক্সপেরিমেন্ট মনে হয় নাকি? তারপরের পেজটা দেখো, এখন ম্যাকুলার ব্যাকাটিটা আছে, মানে এই কথাটা তোমাদের সবাইকে লিখতে হবে, বুঝে গেল? তারপর দেখো আমরা আরেকটা এক্সপেরিমেন্টের কথা বলি। এই এক্সপেরিমেন্টটা কি, হার্সে এন্ড চেসের এক্সপেরিমেন্ট, এটাকে ব্লেন্ডার এক্সপেরিমেন্টও বলে, আর একটা কনফর্মেটিভ টেস্টও বলে। এই তিনটে টেস্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো হার্সে চেস কি নিয়েছিল তার এক্সপেরিমেন্টের জন্য, ব্যাকটেরিওফাজ নিয়েছিল। এটা একটা ভাইরাস, কিন্তু ওই ব্যাকটেরিওফাজটাকে কি করা হলো, রেডিও অ্যাক্টিভ করা হয়েছিল। রেডিও অ্যাক্টিভ করা হয়েছিল দুটো ম্যাটেরিয়াল দিয়ে, P32 আর একটা হচ্ছে S35। এবার কখন কি করব সেটা আমি বলি। দেখো, প্রথম ভাইরাসটাকে P32 দিয়ে আমরা রেডিও অ্যাক্টিভ করেছিলাম, মানে রেডিও অ্যাক্টিভ ডিএনএ তৈরি করেছিলাম, রাইট? Only DNA contain the phosphorus, virus grow in the S35 medium, got radioactive protein। আর যখন ব্যাকটেরিওফাজের প্রোটিনটাকে রেডিও অ্যাক্টিভ করব আরেকটা এক্সপেরিমেন্টাল ভাবো ওয়েতে, তখন সালফার দিয়ে রেডিও অ্যাক্টিভ করব, মানে একটা ব্যাকটেরিওফাজের দুটো জায়গায় রেডিও অ্যাক্টিভ করছি। দেখো এই এক্সপেরিমেন্টটা দেখো, রেডিও অ্যাক্টিভ S35 দিয়ে আমরা কি করেছি, প্রোটিন কোডটাকে রেডিও লেভেল করেছি, আর আমরা P32 দিয়ে কি করেছি, ডিএনএটাকে রেডিও লেভেল করেছি। এবার যদি আমরা বলি ব্যাকটেরিওফাজ, তার সঙ্গে আমরা ব্যাকটেরিয়াকে ছেড়ে দিয়েছি, ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে ইনফেকশন করবে। তারপর আমরা কি করেছি, দেখো এরকম সেন্ট্রিফিউজ করেছি। আফটার সেন্ট্রিফিউগেশন করার পর নিচে একটা ম্যাটেরিয়াল সেডিমেন্ট হচ্ছে, এটাকে বলে প্যালেট। সব সময় কি হয়, ব্যাকটেরিয়া গুলো যেহেতু হেভি, ভাইরাসের থেকে ওরা নিচে সেডিমেন্ট, আর উপরে কি থাকবে, ভাইরাস পার্টিকেল। যখন আমরা তাহলে দুটো এক্সপেরিমেন্ট করলাম, একটাকে S35 দিয়ে রেডিও লেভেল করলাম, যখন প্রোটিনটাকে রেডিও লেভেল করলাম। ব্যাকটেরিওফাজ যখন একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, তখন তার জেনেটিক ম্যাটেরিয়ালটা ইনসার্ট করে, বাইরের প্রোটিন কোডটা ইনসার্ট করে না। এবার দেখো সেই জন্য আমরা কি দেখছি, আমরা ব্যাকটেরিয়া যে প্যালেটের মধ্যে এই এক্সপেরিমেন্টে কিন্তু কোনো ব্যাকটেরিয়া প্যালেট বা সেডিমেন্টেশন জোনে কোনো রেডিও অ্যাক্টিভিটি পাবো না, কারণ আমরা প্রোটিনটাকে রেডিও লেভেল করেছিলাম, ক্লিয়ার? আর এখানে দেখো রেডিও অ্যাক্টিভ লেভেল করে কোনখানটা পাবো, উপরের পার্টে। কিন্তু দ্বিতীয় সেট অফ এক্সপেরিমেন্টে কি পাচ্ছি আমরা, দেখো এখানে কি হলো, আমরা P32 লেভেল করেছিলাম, মানে ডিএনএটা কি হয়েছিল, ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এই প্যালেটটা যেটা পড়েছিল ব্যাকটেরিয়াল পার্ট, সেখানে আমরা রেডিও অ্যাক্টিভিটিটা অবজার্ভ করতে পারবো, উপরের পার্টটার মধ্যে কিন্তু কোনো রেডিও অ্যাক্টিভিটি অবজার্ভ করতে পারবো না। তোমরা যদি এই ছবিটা শুধু এঁকে দাও হার্সেন চেসের এক্সপেরিমেন্টে, তাহলে কিন্তু বেটার নাম্বার পাবে। হ্যাঁ, মানে ইউটিউব দেখে এইটাকে পুরোটা ছবিটা এঁকে নিই, বইতে এই ছবিগুলো খুব একটা ভালো নেই। তাহলে এখান থেকে এটাই আমরা মনে রাখবো যে ডিএনএ হ্যাড পাসড ফ্রম ভাইরাস টু ব্যাকটেরিয়া and protein did not enter the bacteria from the virus। এটাই তার কনক্লুশনের মধ্যে ছিল। এখান থেকে কি কনফার্মেশন এলো বা কনক্লুশন এলো, this prove that DNA is the genetic material। ক্লিয়ার? একদম রেডিমেড ভাবে এখান থেকে অ্যানসার গুলো লিখো, বেটার হবে। আর কেউ যদি শুধু ছবি এঁকে নাম্বার পেতে চাইছো, তাহলে এই জিনিসটা আঁকলেও তুমি ফুল মার্কসই পেয়ে যাবে। এটা সিবিএসসি বোর্ডের জন্য এই ছবিটা চলবে, ইনফেকশন, ব্লেন্ডিং আর সেন্ট্রিফিউগেশন, তার সঙ্গে দেখো রেডিও লেভেল করা হয়েছে। ইনসেক্টিভ বইতেও তুমি ছবিটা বড় আকারে পেয়ে যাবে, বোঝা গেল ব্যাপারটা? এরপর আমরা দেখো তাহলে আমরা জেনেটিক মেটেরিয়ালস এর এই হচ্ছে এক্সপেরিমেন্টাল গুলো আমরা পড়লাম। এবার আরেকটা ভালো কোশ্চেন করছি আমরা, হোয়াট ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য জেনেটিক মেটেরিয়াল। কি থাকবে হোয়াট ইজ দ্য প্রপার্টিজ এর মধ্যে?
ফার্স্ট দেখো আমরা কি দেখি জিনিসটা, সেটা হচ্ছে এবিলিটি টু জেনারেট দ্য রেপ্লিকা, তারা নিজের নিজের একটা কপি তৈরি করতে পারবে। আর কি কেমিক্যালি আর স্ট্রাকচারালি স্টেবল হতে হবে, যদি আনস্টেবল হয় সেটা মিউটেটেড হয়ে যেতে পারে, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার শো করবে। প্রোভাইড দ্য মিউটেশন নিড ফর দ্য ইভলিউশন, তার মধ্যে মিউটেশন হবে, খুব স্লো চেঞ্জ হবে, কারণ মিউটেশন হলে তবে ইভলিউশন হয়, তবে অর্গানিজম সার্ভাইভ করতে পারে তার চেঞ্জেবল এনভায়রনমেন্টের সঙ্গে। এবিলিটি টু এক্সপ্রেস দ্য মেন্ডেলিয়ান ক্যারেক্টার, এবং সেই জেনেটিক মেটেরিয়াল হলে তাকে কোনো ক্যারেক্টারও এক্সপ্রেস করতে হবে, লাইক হেয়ার কালার, বডি হাইট, এসব। এগুলো হচ্ছে ভালো একটা কোশ্চেন, ঠিক এই কোশ্চেনটা এই ফরম্যাটেই আসবে, রাইট দ্য প্রপার্টিজ অফ দ্য জেনেটিক মেটেরিয়াল। তাহলে এই চারটে পয়েন্ট আমরা লিখতে পারবো আমরা। এবার দেখো এই ডিএনএ আর এর ক্ষেত্রে আমরা ডিএনএটা দেখবো ম্যাক্সিমাম অর্গানিজমের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল, আরএনএটা কিন্তু অনলি কিছু ভাইরাসের ক্ষেত্রে। তাহলে আরএনএ নয় কেন? কারণ ডিএনএটা ডাবল স্ট্র্যান্ডেড হওয়ার জন্য কম্পারেটিভলি স্টেবল। আরএনএ দেখো অনলি সিঙ্গেল স্ট্র্যান্ডে আছে, ডিএনএ এর মধ্যে থাইমিন আছে, আর আরএনএ এর মধ্যে ইউরাসিল আছে, সেটা কিন্তু একটু রিঅ্যাক্টিভ বেশি। সবথেকে বেশি আরএনএ কে রিঅ্যাক্টিভ করে দেয় সেটা হচ্ছে 2 প্রাইম, এই 2 নাম্বার কার্বনে ওয়েজ গ্রুপ প্রেজেন্ট থাকে, সেই জন্য ডিএনএটা একটু বেটার জেনেটিক ম্যাটেরিয়াল কম্পেয়ার টু আরএনএ। সিবিএসসি বোর্ড এক্সামে অলরেডি এসেছিল এটা। তাহলে এবার আমরা আরেকটা জিনিস দেখবো, দেখো সেটা হচ্ছে তোমার একটা, তোমাকে আমরা আগের দিনও পড়েছিলাম, এটা হচ্ছে একটা সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তারপর ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, প্রসেসটার নাম ট্রান্সক্রিপশন। আর এই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, তার নাম ট্রান্সলেশন। এবার এই প্রসেসগুলো স্যার নিয়ে আগের আমরা দিন ডিসকাস বলেছিলেন। করব। তার আগে একটু বলি, আমাদের আরএনএ ওয়াজ দ্য ফার্স্ট জেনেটিক মেটেরিয়াল, কিন্তু আজকে হয়তো ম্যাক্সিমাম অর্গানিজমের ক্ষেত্রে ডিএনএ, বাট প্রথম কি তৈরি হয়েছিল? আরএনএ তৈরি হয়েছিল। জেনেটিক মেটেরিয়াল আর ক্যাটালিস্ট হিসাবে এটা কাজ করে আরএনএ। আমাদের এই যে ডিএনএ থেকে কিন্তু আরএনএ ইভলভ হয়, তাই না? প্রসেসটার নাম ট্রান্সক্রিপশন। আর তিনটে টাইপের তোমার আরএনএ আমরা দেখবো, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, রাইবোসোমাল আরএনএ, আর একটা হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, রাইট। এরপর আমরা তোমাদের লেভেলে একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। তাহলে আমি যে তিনটে প্রসেসের কথা বললাম, বাট এটা কোন সায়েন্টিস্ট প্রপোজ করেছিল? ফ্রান্সিস ক্রিক। কি প্রসেস? ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেস, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রসেস। দ্যাট মিন্স দ্য রেপ্লিকেশন, দেখো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে ট্রান্সলেশন। তিনটে প্রসেসকে একসঙ্গে বলছি সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। বোর্ড লেভেলে অলরেডি আইসি বোর্ড, সিবিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এসে যাওয়া কোশ্চেন, এতটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? অনেক এখন দেখবে আজকে মডার্ন একটা সেন্ট্রাল ডগমা মলিকুলার বায়োলজি বেরিয়েছে, যেখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, প্রসেসটার নাম রিভার্স ট্রান্সক্রিপশন, এটা তোমরা মেনশন করতে পারো। তাহলে এরপর আমরা চলো তোমাদের যারা অনলাইনে আসো তাদের জন্য আমি আবার একটা লিংক শেয়ার করতে বলছি, সেখানে আমরা এই ডিএনএ রেপ্লিকেশন বা তার পরবর্তী পার্টটা দেখবো পরে। ক্লিয়ার? তাহলে এই ক্লাসটা আমাদের এতখানি, পরের লিংকটা একটুখানি নিয়ে নাও।